এর আগে আমরা যে অঙ্কগুলো শিখেছি, তোমরা যদি চিন্তা করো, যোগ বিয়োগ, তারপরে গুণ ভাগ, সেই গুণ আর ভাগ যেটাকে নিয়ে আমরা কিন্তু এই ক্লাসে সবচেয়ে বেশি চর্চা করেছি। তোমরা হয়তো ভাবছো গুণ আর ভাগের অঙ্ক তো আমরা আগে নিচু ক্লাসেই অনেক করেছি, কিন্তু এই ক্লাসে আমরা গুণ আর ভাগ এগুলোর ব্যবহার অনেক বিভিন্ন রকম ভাবে শিখেছি। কিরকম? ধরো আমরা গুণিতক, গুণনীয়ক এইগুলো শিখেছি, তার থেকে আমরা লসাগু গসাগু এগুলো দেখবে শেষ অবধি ওই গুণ ভাগের অঙ্কেই দাঁড়িয়ে গেছে। আমরা শিখেছি ভগ্নাংশ, তার গুণ ভাগ, আমরা শিখেছি দশমিক, তার গুণ ভাগ, এবং এইগুলো দিয়ে ছোট ছোট কথার অঙ্ক করে আমরা দেখেছি যে এই গুণ ভাগ এইগুলোকে দিয়ে বাস্তব জীবনে কি করে বিভিন্ন হিসাব করতে হয়। তো এই যে আমরা করেছি এই হিসাবগুলো একটা যে খুব সাধারণ একটা সরল নিয়মে চলে, সেই নিয়মটাকে আমরা যে খুব মাথায় রেখে করেছি তা নয়, কিন্তু সেই নিয়মটাকে আমরা ব্যবহার করেছি। কিরকম? ধরো আমরা আগে এরকম একটা অঙ্ক হয়তো করেছি যে 5টা খাতার দাম যদি 100 টাকা হয়, তাহলে ওই খাতাগুলোর এক একটার দাম কত, যদি সব কটার সমান দাম হয়। তাহলে আমরা কি করেছি যে 5টার দাম 100, তাহলে একটার দাম কত, এরকম একটা ছন্দে করে ওই 100কে আমরা 5 দিয়ে ভাগ করেছি। আবার ধরো আমরা দোকানে অন্য একটা কিছু কিনতে গেছি, ধরো একটা মিষ্টি কিনতে গেছি, একটা মিষ্টির দাম বললো 10 টাকা, তাহলে এরকম যদি আমরা 20টা মিষ্টি কিনি ওই একই, তাহলে 20টা মিষ্টির দাম কত হবে, এটাও এরকম ছন্দে। একটা মিষ্টির দাম 20 টাকা, 10 টাকা, তাহলে 20টা মিষ্টির দাম 10 গুণ 20 অর্থাৎ 200 টাকা। তো এই যে হিসাবগুলো, এই হিসাবগুলো আমাদের রোজকার খুব কাজে লাগে, যে এতগুলোর দাম যদি এত হয়, বা এতগুলোর ওজন যদি এত হয়, এতগুলোর আয়তন যদি এত হয়, এতটার জন্য যদি এতটা সময় লাগে, তাহলে এক একটার জন্য কটা লাগে, এরকম ভাবে। তো এইটা করার জন্য ধরো আমি তোমাকে বললাম একটা অঙ্ক, যে আমাকে দোকান যিনি চালান সেই কাকু বললেন যে আমরা এখানে খাতা বিক্রি করি ডজনে, অর্থাৎ 12টাতে। তো 12টা করে একটা করে বান্ডিল করা আছে, তো তুমি যেই খাতা চাইছো তাতে 1 ডজন বা 12টা খাতার দাম হচ্ছে 240 টাকা। এবার তুমি বলো যে তোমার কটা খাতা লাগবে। তুমি বললে না না, আমার তো 12টা লাগবে না, আমি 5টা খাতা নেব। তাহলে তোমাকে কিভাবে জিনিসটা ভাবতে হবে? সরাসরি তো আর তুমি 12 থেকে 5-এ আসতে পারবে না হিসাব করতে। তাহলে তোমার 12টা খাতার দাম 240 টাকা, তাহলে একটা খাতার দাম কত না 240 ভাগ 12, এটা হলো 20 টাকা। তাহলে 5টা খাতার দাম কত, সেটা আবার 20 গুণ 5, তাহলে হলো 100 টাকা। এইভাবে আমরা হিসাব করি। তাহলে কি হলো, যে কোনো জিনিসকে আমরা প্রথমে 1-এ নামিয়ে নিয়ে এলাম, 12টার খাতা থেকে আমরা নামিয়ে নিয়ে এলাম 1-এ, আবার 1 থেকে আমরা 5-এ বাড়ালাম। তাহলে এই যে 1 অর্থাৎ একটা বা একজন, এই যে ব্যাপারটা, অর্থাৎ কোনো একটা জিনিসকে 1-এ নামিয়ে নিয়ে এসে তারপরে তার থেকে আবার অন্য কোনো সংখ্যার জন্য হিসাবটাকে করা, সেইটার জন্য আমরা যে নিয়মটা করি সেই নিয়মটা হচ্ছে ঐকিক নিয়ম। তো এটা আমরা খুব একটা যে এটা একটা বিরাট বড় নিয়ম এ কথা আমরা ভাবি না। তার কারণটা কি বলতো, এই নিয়মটা আমাদের সাধারণ বুদ্ধি অনুযায়ী হয়। আমি তোমাদের এই অধ্যায়ের আলোচনা করার শেষের দিকে বলবো যে অনেক সময় সাধারণ বুদ্ধি অনুযায়ী কিন্তু সব বাস্তবে চলে না। আমি তোমাদের একটা ছোট্ট কথা বলছি, যে ধরো
তুমি জানলে যে 1 কেজি আলুর দাম 20 টাকা, কথার কথা বলছি। এবারে তুমি যদি কোনো দোকান থেকে 2 কেজি আলু কেনো, তাহলে হয়তো সে তোমাকে 40 টাকা নেবে। 1 কেজি 20 টাকা হলে 2 কেজি 40 টাকা। কিন্তু তুমি যদি 200 কেজি আলু কেনো, তাহলে তুমি অতটা কিনছো বলে দোকানদারের অনেক বিক্রি হচ্ছে বলে সে তোমাকে একটু ছাড়ও দিতে পারে। অর্থাৎ তোমার 1 কেজি 20 টাকা হলে 200 কেজি 200 গুণ 20 টাকা যতটা হবে তার থেকে তোমাকে কমও দিতে হতে পারে। তাহলে বাস্তবে তোমার এই যে ঐকিক নিয়ম অনুযায়ী বাড়া কমার যে ব্যাপারটা, সেটার সাথেও আরো অনেক কিছু জিনিস যোগ হয়ে জিনিসটা আরো একটু অন্যরকম হতে পারে। কিন্তু সেই অন্যরকম যদি হতেও হয়, তাহলে সাধারণ ঐকিক নিয়ম করলে কতটা দাঁড়াতো সেটাকে তোমার প্রথমে বার করতে হবে। তার কারণ তার উপরেই হয়তো কেউ তোমাকে একটু ছাড় দেবে, যাকে ইংরেজিতে বলে ডিসকাউন্ট। তোমরা দেখবে মাঝে মাঝে ধরো তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে পয়লা বৈশাখের আগে চৈত্র মাসে সেল হয়। সেল হয় মানে হচ্ছে যে তার আগের বাংলা বছরে দোকানে যা যা জিনিস কেনা হয়েছিল তার মধ্যে অনেক কিছু জিনিস বেশ সস্তা দরে বিক্রি করে দেওয়া হয়। তো সেখানে দেখবে লেখা থাকে 20% বা 20% ছাড়, কোথাও 30% এরকম। এইগুলো কি? এগুলো আমরা পরে শিখবো, যখন আমরা পার্সেন্টেজ বা শতাংশ এই জিনিসটাকে ভালো করে বুঝে তার অঙ্ক করব। কিন্তু ওই ছাড়টা মানে যেটা দাঁড়াচ্ছে কি বলতো, ঐকিক নিয়মে হিসাব করে যা হয় তার থেকে তোমাকে কিছুটা কম দামে দেওয়া হচ্ছে। তো দোকানে এরকম মাঝে মাঝেই হয়, দোকানে বিক্রিটাকে বেশ চালু রাখার জন্য। তো সেটাও যদি তুমি হিসাব করতে চাও, তোমাকে এই ঐকিক নিয়মের মধ্যে দিয়ে গিয়ে আগে কি হচ্ছে করে তারপরে ওই ছাড়টার গুলোকে বুঝতে হবে। তো চলো আমরা এবারে যেটা করি, যে এই ঐকিক নিয়ম ব্যাপারটাকে আগে খুব সাধারণভাবে বুঝি, তারপরে সাধারণভাবে বুঝে এটা দিয়ে বাস্তবের বিভিন্ন হিসাব কি করে করা যায় এটাকে আমরা বার করি। প্রথমে দেখো এই ঐকিক নিয়ম কাকে বলে তার একটা মোটামুটি ছোট করে সহজ করে বলা আছে, যে যে পদ্ধতিতে আমরা প্রথমে একটি একক পরিমাণের মান খুঁজে বার করি, অর্থাৎ 1 হলে কত, তারপর সেটা ব্যবহার করে প্রয়োজনীয় পরিমাণের মান বলি, তাকে বলে ঐকিক নিয়ম। এটা আমি কথায় জিনিসটা একটু ভাষা করে বললাম, কিন্তু তোমাদের আমি উদাহরণটা আগেই দিয়ে দিয়েছি যে 12টা বইয়ের দাম যদি 240 টাকা হয়, তাহলে 12টা খাতার দাম যদি 240 টাকা হয়, তাহলে 5টা খাতার দাম কত। তাহলে 12 থেকে প্রথমে আমরা একটার জন্য কতবার করব, অর্থাৎ একক পরিমাণ, আর তারপরে যতটা পরিমাণ অর্থাৎ 5 পরিমাণের জন্য কত। এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো কোনো একটা জিনিস ধরো, এটার মানে কি, আমরা এটাকে অন্যভাবে যদি ভাবতে পারি যে আমার বইয়ের সংখ্যা যত বাড়বে বা খাতার সংখ্যা যত বাড়বে, তার মোট দামও তত বাড়বে। তাহলে আমার যে দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস কি কি তার তোমার ব্যাপার, একটা হচ্ছে বইয়ের সংখ্যা আর একটা হচ্ছে মোট দাম। তাহলে এই দুটোকে আমরা বলতে পারি দুটো রাশি। এইভাবে যদি আমরা বলি, বইয়ের সংখ্যা আর বইয়ের দাম। আমরা চলরাশির ধারণাতে দেখেছি কোন রাশির আমরা কিছু কিছু চিহ্ন দিয়ে নাম দিতে পারি, এক্স ওয়াই এরকম সব। তো আমরা ধরা যাক বললাম যে বইয়ের সংখ্যা, তার একটা আমরা নাম দিলাম এক্স, আর তার দাম তার আমরা নাম দিলাম ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এক্স যত বাড়বে ওয়াই তত বাড়বে, এবং সেটা সমান অনুপাতে বাড়বে। অর্থাৎ একটাকে আরেকটা দিয়ে গুণ করে দিলেই সাধারণভাবে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে একটা যদি বাড়ে আর অন্যটাও বাড়ে, তার মানে যে সেটা সমান অনুপাত তা নয়, বা সমানুপাত তা নয়। আমি যদি ধরো বললাম, একটা উদাহরণ দিই, দেখো একটা বইয়ের দাম হলো, বা একটা খাতার দাম 20 টাকা, তাহলে 5টা খাতার দাম, আচ্ছা হ্যাঁ, একটা খাতার যা দাম হবে 5টা খাতার দাম তার থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক।
কিন্তু 5টা খাতার দাম বেশি হবে যে একদম এই অনুপাতে যে 5 দিয়ে তাকে গুণ করলেই পাওয়া যাবে, সেটা নাও হতে পারে। 5টা খাতার দাম 100 টাকা, কেউ বলতে পারে না 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 আমি অত নেব না, তুমি তো 5টা নিচ্ছ, ওই জন্য তোমাকে আমি একটু কমিয়ে দিয়ে 95 টাকা নিই। তাহলে সেখানে একটা খাতার দাম 20 টাকা আর 5টা খাতার দাম হলো 95 টাকা, অর্থাৎ খাতার সংখ্যা বাড়লো, মোট দামও বাড়লো। তাহলে একটা বাড়ে অন্যটাও বাড়ে, কিন্তু সেটা সমানুপাত নয়। সমানুপাত মানে হচ্ছে একই অনুপাতে বাড়ে, অর্থাৎ এক একটা যা সেই হিসাবে বাড়ে, তাহলে সেটাকে বলছে সমানুপাতে বাড়ে। তাহলে ঐকিক নিয়মে আমরা এই সমানুপাত ব্যাপারটা মাথায় রাখবো, যে আমরা এরকম ভাববো না যে এটা বাড়ে ওটা বাড়ে, কিন্তু সেই বাড়ার নিয়মটা অন্যরকম। এখানে বাড়ার নিয়মটা খুব সোজা আমরা করব। নিয়মটা কি সোজা না, একটা যদি অত হয় তাহলে 5টা কত বললে তাকে সোজা 5 দিয়ে গুণ করে দেবো, এটা মানে সমান অনুপাত। আবার এরকমও কোনো জিনিস হতে পারে যে একটা জিনিস যদি বাড়ে তাহলে একটা রাশি আরেকটা রাশির উপর নির্ভর করে, তাহলে একটা রাশি বাড়লে অন্যটা কমে আর একটা কমলে অন্যটা বাড়ে। আমি একটা তোমাদের উদাহরণ দিই। ধরো আমি বললাম যে আমার বাড়িতে একটা রঙের কাজ হবে, তো রঙের কাজ করার জন্য যিনি রং মিস্ত্রি তিনি কিছু লোকজন জোগাড় করে রং করাবেন। তো আমার রং মিস্ত্রি যদি থাকে 2 জন আর তারা সারাদিন মোটামুটি যতটা কাজ করার সেভাবে করে, তাহলে আমার তাহলে কজন মিস্ত্রি, আমি একটু লিখি ব্যাপারটা, তাহলে খুব দেখবে তোমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে কজন মিস্ত্রি, দাঁড়াও এটাকে একটু পরিষ্কার করে লিখি, দাঁড়াও একটু জায়গা নিয়ে লিখি। কজন মিস্ত্রি আর কতদিন লাগবে। তো এবারে রং করার জন্য ধরা যাক আমরা মিস্ত্রি যদি প্রথমে ঠিক করলাম যে মিস্ত্রি 4 জন, এবং সেই 4 জন মিস্ত্রি তারা সবাই মিলে বলল যে আপনাদের বাড়িতে যা দেয়াল টেয়াল আছে সব মিলে আমাদের রং করতে 8 দিন লাগে। ভালো কথা, কিন্তু বাস্তবে দেখা গেল যে এই 4 জন মিস্ত্রির মধ্যে হঠাৎ করে 2 জনের কিছু একটা অসুবিধা হয়ে গেল। ওরা বললো যে না না আমরা বলেছিলাম ঠিকই, তো আমরা আসতে পারবো না। তো এই 2 জনের অসুবিধা হওয়াতে মিস্ত্রি শেষ অবধি এসে পৌঁছলো 2 জন। তাহলে প্রশ্ন হচ্ছে এবার কতদিন লাগবে। এবারে দেখো আমি যেই আমার কাজটা কিন্তু এক, যতটা কাজ করতে হবে, কিন্তু আমার যদি মিস্ত্রি কম থাকে তাহলে এক একজন মিস্ত্রির উপর অনেক বেশি চাপ পড়বে, তাহলে তারা তো আর তাদের যা একদিনে করার ক্ষমতা তার থেকে বেশি করতে পারবে না। তার জন্য ওই একই কাজ শেষ করতে 4 জন মিস্ত্রি যত সময় লাগতো 2 জন মিস্ত্রির কিন্তু তার থেকে বেশি সময় লাগে। তোমরা খুব সাধারণ বুদ্ধিতে বলতে পারো যদি 8 দিন লাগতো 4 জন মিস্ত্রিতে, তাহলে 2 জন মিস্ত্রি হলে তার থেকে দুগুণ লেগে যাবে, কেননা একজন মিস্ত্রি যদি হতো তাহলে তাহলে এই পুরো কাজটা করতে অনেক অনেক বেশি সময় লাগতো। এটা বলো তো যদি 4 জন মিস্ত্রি তে 8 দিন লাগে, তাহলে একজন মিস্ত্রি আসলে কদিন লাগবে। কাজ যদি একই থাকে, দেখো যা কাজ ছিল 4 জন মিস্ত্রি ভাগ করে নিত, ভাগ করে নিয়ে ওটা 8 দিনে করতে পারতো, কিন্তু একজন হলে একাই সামলাতে হবে, তাহলে অনেক বেশি সময় লাগবে। কত লাগবে না 4 গুণ 8 32 দিন লেগে যাবে। কিন্তু আবার 2 জন মিস্ত্রি যদি আসে তাহলে কিছুটা লাঘব হবে, ওটা 32 দিনের জায়গায় 16 দিনে হবে। তার মানে হচ্ছে দেখো আমরা এখান থেকে সাধারণ বুদ্ধিতে বলে দিতে পারলাম যে এটা 16 দিন লাগে, তাই তো। তাহলে দেখো মিস্ত্রির সংখ্যা যেই আমি কমালাম, তাহলে কিন্তু আমার দিন কত লাগবে সেটা বেড়ে গেল, এবং একই অনুপাতে আবার সেই মানে একই মানে এক একজন মিস্ত্রির কত সেই হিসাব ধরে সেই অনুপাত। কিন্তু এই অনুপাতটা এখানে উল্টো, অর্থাৎ একটা কমলে অন্যটা বাড়ে, একটা বাড়লে অন্যটা কমে। একে বলে বিপরীত অনুপাত, বা আরেকটু শুদ্ধ ভাষায় ব্যস্তানুপাত। আমি এটাকে বিপরীত অনুপাতই বলাটা ব্যবহার করতে পছন্দ করব, তার কারণ হচ্ছে এটা মোটামুটি উল্টো অনুপাত, এই কথাটা বিপরীত থেকে খুব ভালো করে বোঝা যায়, সেই জন্য আমি অতটা
আর সাধু ভাষা ব্যবহার করার দিকে যাব না, আজকালকার দিনে অত আমার অঙ্কে সাধু ভাষা ব্যবহার করার প্রয়োজন নেই। মানেটা বোঝানোর জন্য আমি দু রকম অনুপাত তাহলে শিখলাম, যে একটা হচ্ছে দুটো রাশির যেটা একটা একটার উপর নির্ভর করে, কোনো একটা বাড়লে অন্যটা বাড়ে, সেটা হচ্ছে যদি একই হিসাবে বাড়ে তাহলে সেটা হচ্ছে সমানুপাত। আবার কোনো একটা যদি বাড়লে অন্যটা কমে আর একই হিসাবে কমে তাহলে সেটা হয়ে গেল বিপরীত অনুপাত। তো এখানে চারটে উদাহরণ আছে, এই চারটে উদাহরণ এই পাতায় লেখা আছে। এই চারটে উদাহরণ দিয়ে আমরা এটাকে একটুখানি হাতে করে করার চেষ্টা করি। প্রথমে চলো আমরা উদাহরণ একটা দেখি। এটা এই যেরকম তোমাদের ওই বই খাতার উদাহরণ দিচ্ছিলাম, এটা কলমের উদাহরণ। 15টা কলমের দাম 360 টাকা, এরকম 8টা কলমের দাম কত? তাহলে দেখো এটাকে আমরা এরকম করে যদি ছক করে লিখি, তাহলে কলম আর তার দাম, তাহলে 15টা কলমের দাম 360 টাকা। তাহলে আমাকে বার করতে হবে 8টি কলমের দাম কত। কিন্তু এই একই ধরনের 8টা কলম, আবার মানে এরকম ভাবে বোকা বানানোর জন্য লোকে বলতে পারে 15টা কলমের দাম 360 টাকা, 8টা কলমের দাম কত, কিন্তু এই 8টা কলম অন্য ধরনের কলম, তার এক একটা দাম আলাদা। ওরকম নয়, কিন্তু বোকা বানানো অঙ্ক এটা নয়, যে একই জিনিস একই কলম, তার 15 পিসের দাম যদি 360 টাকা হয় তাহলে 8 পিসের দাম কত। তো আমরা এখানে কিভাবে বার করব দেখো, এই অঙ্কটাকে আমরা করব এইভাবে, যে প্রথমে আমরা 15কে 8-এ নিয়ে 1-এ নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে অঙ্কটা করাটা এবার করি। তাহলে দেখো একটা কলমের দাম কত, দেখো আমি এমন ভাবে লিখেছি না, আমাদের কিন্তু খুব একটা বেশি লেখাজোখা করতে হচ্ছে না, কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যদি খাতায় অঙ্কটা করতে গিয়ে 15, 8, 360 খালি এটা দিয়ে একটা হিসাব করো, তাহলে কিন্তু তোমার মাস্টার মশাই বা দিদিমণি বুঝতে পারবেন না যে তুমি আসলে কি করছো। সেই জন্য এরকম একটা ছক করে করাটা সবসময় ভালো। 15টার দাম হচ্ছে 360 টাকা, দামটাকে আমি টাকায় লিখলাম। তাহলে একটার দাম কত, এটা হচ্ছে 360 ভাগ 15। এই ঐকিক নিয়মের অঙ্ক করার সময় না আমাদের প্রচুর কাটাকাটি করতে হয়, সেজন্য ভাগ চিহ্ন না নিয়ে এইভাবে আমরা ভগ্নাংশের মতো লিখলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। আর 8টা কলমের দাম কত, দেখো 15টার দাম যদি এত হয়, একটার দাম কত হলে 15 দিয়ে ভাগ করতে হলো। আবার 8টা কত হতে গেলে এই এক একটার দাম যত, তাকে 8 দিয়ে গুণ করতে হবে। এবার একটা মজার জিনিস দেখো, মজা মানে এটা ঠিক মানে হিসাব করার সুবিধার মজা। আমি কিন্তু চাইলে কি করতে পারতাম বলতো, এক একটা কলমের দাম 360 ভাগ 15, ভাগ অঙ্কটা করে তারপরে তাকে 8 দিয়ে গুণ করতে পারতাম। আমি কিন্তু তা করলাম, আমি শেষে 8 দিয়ে গুণ করলাম। কেন বলতো? তার কারণ হচ্ছে যে এরকম ভাবে লিখলে অনেক সময় কাটাকাটি এমন ভাবে হয় যে বড় গুণ ভাগটা ছোট হয়ে যায়। এক্ষেত্রে হবে না, কিন্তু অন্য ক্ষেত্রে হলেও হতে পারে। সেই জন্য আমি এই ভাগ গুণ এ সমস্ত গুলো এইভাবে ভগ্নাংশ নিয়মে লিখে একদম শেষে কাটাকাটি করব, তাতে বিভিন্ন সংখ্যার মধ্যে কাটাকাটি করে হিসাবটা করতে সুবিধা হতে পারে, বড় গুণ ভাগ ছোট গুণ ভাগে পরিণত হতে। তো এখানে দেখো কাটাকাটি করতে গেলে আমরা একটা 3 দিয়ে কাটবে, 3 5 15 আর 3 120। আবার কাটাকাটি করি, 5 24, তাহলে এটা হলো 24 গুণ 8। আমরা এই ধরনের ছোট ছোট হিসাবগুলো মুখে মুখে এবার থেকে করব। 4 8 32 2, হাতে রইল 3, 8 2 16 আর 3 19, 192 টাকা। ঠিক আছে, এবারে 2 নম্বর অঙ্কটা করি চল। 2 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 18 জন মানুষ একদিনে 90টা অভিন্ন টেবিল তৈরি করতে পারে। অভিন্ন মানে হচ্ছে তারা একদম একরকম টেবিল, টেবিলগুলোর একটার সাথে একটার কোনো তফাৎ নেই। তো এই 18 জন মানুষ একদিনে 90টা টেবিল তৈরি করতে, তাহলে একদিনে কতজন মানুষ 20টা টেবিল তৈরি করতে পারে। এবার দেখো এইখানে কিন্তু তোমার মানুষ আর টেবিল এটার মধ্যে সম্পর্ক। তাহলে আমার প্রথম কথা হচ্ছে, দেখো এই অঙ্ক করার সময় না যে ছকটা বানাবে, এখানে একটা বুদ্ধি করতে হবে।
যেটা আমার দেওয়া আছে সেটা আমরা বাঁদিকের কলামে রাখবো, এই যে আমরা ছকটা করব, আর যেটা বার করতে হবে সেটা ডান দিকে রাখবো। আমাকে বার করতে হবে কতজন মানুষ। তাহলে মানুষটা আমরা যদি একটা টেবিল বানাই এরকম, তাহলে তার ডান দিকে রাখবো কতজন মানুষ, কতজন মানুষ, আর বাঁদিকে তাহলে কটা টেবিল, কেননা এই দুটোই রাশি একটা একটার উপর নির্ভর করে। তাহলে আমাকে কি বলে দেওয়া আছে দেখো, আমাকে বলে দেওয়া আছে 90টা টেবিল করে হচ্ছে 18 জন মানুষ। দিন কিন্তু দিন কিন্তু পাল্টে গেল, একদিনই আমার সব কাজ করতে হবে। তাহলে 20টা টেবিল যদি হয় কটা মানুষ লাগবে, এই হচ্ছে আমার অঙ্ক। দেখো অঙ্কটাকে আমি যদি ছকে সাজিয়ে ফেলি, আমরা প্রথমে না প্রত্যেকটা অঙ্ককে এইভাবে ছকে সাজাবো, তারপর ওই ছক ধরে অঙ্কটা করার চেষ্টা করবো, তাহলে দেখবি অঙ্কগুলো একদম জলের মতো হয়ে যাবে সহজ। তো আমরা এবারে ধরো এই হিসাবটা এবারে করি, আগের অঙ্কটা একটু মুছে দিয়ে আবার আমরা এই টেবিলটা লিখবো, কিন্তু এই যে প্রথমে আমরা লিখেছি এটা হচ্ছে অঙ্কটা কি, আর এবারে অঙ্কটাকে কষছি আমরা, এই জন্য দুটো আলাদা টেবিল করবো। অঙ্কটা কি আমরা একটা আলাদা টেবিলে রেখে দেবো, কটা টেবিল, আর এখানে হচ্ছে কতজন মানুষ। ঠিক আছে, তো এবারে দেখো আমরা এখানে জানি 90টা টেবিল তৈরি করতে 18 জন মানুষ লেগেছে। তাহলে এবার চলো আমরা ঐকিক নিয়ম ব্যবহার করি। তাহলে আমাকে একটা টেবিল হলে মানুষের সংখ্যা কত হতো, বাড়তো না কমতো, তার উপরে নির্ভর করবে আমি ভাগ করব না গুণ করবো। এখানে দেখো যে সমান অনুপাত বিপরীত অনুপাত, এইটা এই কাজে লাগছে যে একটা সংখ্যাকে একে নামিয়ে আনলে উত্তরটা বাড়ে না কমে, সেটা সমান অনুপাত না বিপরীত অনুপাত তার উপরে নির্ভর করবে। এটা কিন্তু সাধারণ বুদ্ধিতেই আমাকে বার করতে হবে। যদি সমান অনুপাত হয় তাহলে ধরো কোনো একটা বড় সংখ্যার জন্য যা হবে, একটার জন্য যা হবে ওটাকে ভাগ করতে হবে, আর যদি বিপরীত অনুপাত হয় তাহলে গুণ করতে হবে। এই তো হিসাব। তাহলে 90টা টেবিলের জন্য যদি 18টা মানুষ লাগে, তাহলে একটা টেবিলের জন্য নিশ্চয়ই কম মানুষ লাগবে, একটা টেবিল বানাতে গেলে কাজটা কম। তাহলে এটা হয়ে গেল 90/18। আমাকে চেয়েছে 20টা টেবিল, তাহলে 20টা টেবিলের জন্য আবার বেশি লাগবে, তাহলে একে আমি 20 দিয়ে গুণ করলাম। এই হয়ে গেল আমার এতজন মানুষ। তাহলে এবার আমরা একটু কাটাকাটি করবো। কিরকম কাটাকাটি করবো, একটা অন্য রং দিয়ে করি চলো। এবারে এই 18 আর 90 এটাকে আমরা মুখে মুখে 5 18 90 হয়, তাহলে আমার এখানে দেখো আমার আমি এই উত্তরটা পেলাম। এই উত্তরটা কিন্তু ঠিক নয়। এবারে বলো দেখি আমার জিনিসটা কোথায় ভুল হলো। আমি কিন্তু এর মধ্যে যা কথা বলেছি তার মধ্যে দু একটা ভুল কথা বলেছি। এই ভুল কথাটা বলেছি তোমাদেরকে অ্যালার্ট করার জন্য। তোমরা তো আমাকে কেউ বললে না যে তুমি ভুল বলেছো, ওই জন্য আমিই বলে দিলাম যে আমি ভুল বলেছি। এবারে বলো দেখি যে আমি কোথায় ভুল করেছি, কিছু ভুল করেছি আদৌ কিনা। দেখো প্রথম কথা হচ্ছে তুমি একটা সাধারণ বুদ্ধিতে বোঝার চেষ্টা করো। 90টা টেবিল তৈরি করতে 18টা মানুষ লাগে, তাহলে 20টা টেবিল তৈরি করতে তো 18-র কম মানুষ লাগার কথা, তাই না? তাহলে এটা 100 কোথা থেকে এলো? কি ঠিক কিনা বলো। তাহলে ভুলটা কোথায় হলো, চলো আমরা বার করার চেষ্টা। আচ্ছা, 90টা টেবিল তৈরি করতে 18টা মানুষ লাগলো, তাহলে একটা টেবিল তৈরি করতে কটা মানুষ লাগবে? দেখো আমি যেটা লিখেছি সেই লেখাটাকে দেখে তোমরা ভাবছো আমি ঠিক লিখেছি, কিন্তু আমি ভুল লিখেছি। কেন বলো তো? 90টা টেবিল তৈরি করতে 18 মানুষ লাগবে, একটা টেবিল তৈরি করতে 18/90 লাগবে, 90/18 নয়। তাহলে
এইটা আমি তোমাদেরকে সতর্ক করার জন্য বললাম। প্রথমে একটা বড় করে কাটা চিহ্ন দিই। জানো তো, আমরা তো যারা অনেকদিন ধরে পড়াচ্ছি তারা খুব কাটা চিহ্ন আর রাইট চিহ্ন দিই, আর দিতে আমরা খুব ভালোবাসি। কাটা দিতে অত ভালোবাসি না, কিন্তু রাইট দিতে খুব ভালোবাসি। এখানে তো আমাকে কাটা দিতেই হবে, আমি এটাকে কাটা দিলাম। কেন কাটা দিলাম বলো তো? তুমি ভাবলে যে ভাগটা করার জন্য ওই 90 এর জায়গায় 1 এসছে, আচ্ছা 90টা বড় 18টা ছোট, তাহলে 90কে 18 দিয়ে ভাগ করবো, তা কিন্তু না। তাহলে আমার ভুলটা কোথায় হয়েছে? ভাগ তো ঠিকই আছে, 18কে 90 দিয়ে ভাগ। তো এইটা একটা বিচিত্র জিনিস হলো। কেন বলো তো? এটা একটা মজার জিনিস কিন্তু এই অঙ্ক। এবারে আমি অঙ্কটাকে ঠিকভাবে করি, দেখো, কিন্তু ঠিকভাবে করলে একটা মজার জিনিস আসবে। তাহলে একটা টেবিল যদি হয়, তাহলে 18/90 মানুষ। এবারে দেখো, মানুষ ভগ্নাংশে, এ করো মজার জিনিস। এই অঙ্ক করতে গিয়ে কত কি হয়। 18 জন মানুষ 90টা টেবিল বানাচ্ছে, তাহলে একটা মানুষ একটা টেবিল বানাতে গেলে 18/90 এতটা মানুষ হলেই হবে। তার মানে একটা মানুষের ভগ্নাংশ হলে হবে, মানে যেন একটা মানুষের মাথা কেটে পা কেটে একটা লাগিয়ে দিয়েছে টেবিল বানাতে। হ্যাঁ, তো অঙ্কের সাথে বাস্তবের তফাৎ হচ্ছে কি বলতো? তোমাকে যদি কেউ বলে যে 90টা টেবিল সেটা বানাতে 18টা মানুষ লাগে, তাহলে একটা টেবিল বানাতে কটা মানুষ লাগবে, তোমার এইটা সঠিক উত্তর, কিন্তু মানুষের সংখ্যা তো শেষ অব্দি ভগ্নাংশে হয় না। সুতরাং তোমার যদি এই অবধি অঙ্ক করে ছেড়ে দিতে হয়, তোমার অন্তত একটা মানুষ লাগবে, অর্ধেক মানুষ দিয়ে কোনো কাজ হয় না। তাহলে কিন্তু আমরা এই অবধি হিসাব করে অঙ্কটা এগোবো কেন বলতো? তার কারণ হচ্ছে আমার কিন্তু একটা ঠিক না, 20টা টেবিল তৈরি করতে হবে। তাহলে এই যে মাঝে 1-এর জন্য আমরা যেটা বার করেছি, এটা শুধু হিসাব করার জন্য, বাস্তবের জন্য না। বাস্তবের জন্য হচ্ছে আমার 20টা টেবিল। তাহলে একটাকে আমরা নেমে আনি, মানে একটাকে আমরা নামিয়ে এনেছি কিন্তু শুধু হিসাব করার জন্য, এটা বাস্তবে না। তাহলে 18/90 গুণ 20, আমার এই হিসাবটা হবে এইটা। এবারে চলো কাটাকাটি। এবার কিন্তু আমরা ঠিক করেছি, ভুল করিনি। তাহলে এটাকে আমার 5 হবে, 5×18=90 আর 5×4। তাহলে আমার কিন্তু দাঁড়ালো 4টে মানুষ। মানুষের সংখ্যা যদি ভগ্নাংশে বেরোয়, তো হিসাব করতে গিয়ে কত রকমের হয় পরীক্ষার সময়, সংখ্যা টংখ্যা যা হোক, ধরো বের হলো যে 3/1 মানুষ লাগে। তার মানে কি? শেষ অব্দি উত্তরটা 4ই হবে, মানে 4টে মানুষ তোমার লেগেই যাবে। একটা মানুষ না একটু কম কাজ করবে, একটু বসে বসে মোবাইল দেখবে, কিন্তু মানুষ তো আর ভগ্নাংশে তুমি পাবে না। কিন্তু এখানে দেখো, মানুষকে ভগ্নাংশে আমার লাগলো না, শেষ অব্দি 4টে মানুষ দিয়ে আমার এই হবে। এবং দেখো এটা বাস্তবের সাথে মিলছে কিনা। দেখো আগের অঙ্কটা আমরা সেই গুণ ভাগ করলাম, কিন্তু বাস্তবের সাথে মিললো না বলেই আমরা ধরতে পারলাম ওটা ভুল। এখানে দেখো যে 90টা টেবিল করতে 18 মানুষ লাগে, তাহলে 20টা টেবিল করতে তার থেকে একটু কমই হবে, 4। তাহলে ঠিকই আছে, খুব একটা ভুল হওয়ার চান্স। এবার চলো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো, অভিন্ন গতিতে, অভিন্ন গতি মানে হচ্ছে একই গতিতে চলমান একটি গাড়ি 3 ঘন্টায় 96 কিলোমিটার যায়। তাহলে একটা গাড়ি 3 ঘন্টায় 96 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় ওই একই গতি যদি ও রাখে, তাহলে ও কতটা যায়। এখানেও দেখো, ওই যে আমরা যে অঙ্কটা করছি, বাস্তবে তো তোমরা বাসে বা অন্য যে কোনো স্কুটারে যে বা যে কোনো একটা যানবাহনে, ট্রেনে, যাতেই তোমরা গেছো, তোমরা দেখেছো যে মানে ঘন্টায় কত যাচ্ছে সেটার হিসাব করে মোট দূরত্বতে সেইভাবে যাবে, তার কোনো মানে নেই। কোথায় সিগন্যাল পেলো না, দাঁড়িয়ে পড়লো। কোথায় সামনে দুটো গরু পার হচ্ছে, তার জন্য থমকে যেতে হলো। এরকম কোথায় ট্রাফিক লাইট কাজ করছে না, দাঁড়াতে হলো। কোথায় প্রচুর লোক ওঠানামা করছে, তার জন্য বেশি সময় দিতে হলো। কোথায় লোকে রাস্তা পার হচ্ছে, গাড়িগুলো দাঁড়িয়ে গেল, ট্রাফিক জ্যাম হলো। এরকম কত কিছু হয়। তার মানে হচ্ছে যে ঘন্টায় যত, সেই হিসেবেই যে মোট দূরত্ব হবে তা নয়, কিন্তু এটা আমরা ঐকিক নিয়ম হিসাব করে করছি, মানে আমরা ধরে নিচ্ছি আর কোনো কিছু ব্যাপার নেই, বাধা বন্ধ নেই। আমি যে গতিতে যাচ্ছি সেই গতি অনুযায়ী আমি হিসাব করব, এটা আমাকে মাথায় রাখতে হবে।
তো এখানে এবার অঙ্কটাকে আমরা ছকে লিখি। দেখো এই ছকে অঙ্কটা লেখা মানে কিন্তু তুমি অঙ্কটা করে ফেললে। ছকটাকে ঠিকভাবে তৈরি করাটাই হচ্ছে এই ধরনের অঙ্কের মূল কথা। তাহলে দেখো আমাকে বলছে কি যে গাড়ির গতি আর কতটা যাবে। তাহলে দেখো আমার গাড়ির গতি অনুযায়ী কত সময় লাগবে, তাহলে এটা হচ্ছে কত সময় আর কত দূরত্ব। এখানে তাহলে আমরা লিখি, এবারে দেখো সময়টা আমরা বাঁদিকে লিখবো না দূরত্বটা বাঁদিকে লিখবো। এখানে তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, দেখো আমাকে আমার প্রশ্নটা শেষ অব্দি দেখো, কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে দূরত্বটা আমার বার করতে হবে। তাহলে দূরত্বটা আমি আমার ডান দিকে যে কলাম সেখানে রাখবো। এই দূরত্বটা কত কিলোমিটার, কিলোমিটার হচ্ছে আমার তার একক, ঠিক আছে। আর তাহলে বাঁদিকে অন্য রাশিটা হচ্ছে সময়, সময় হচ্ছে ঘন্টা, কেন এটা একটা একক আছে, সেই একক অনুযায়ী করতে হবে। তাহলে এবার আমরা অঙ্কটা লিখি। 3 ঘন্টায় যাচ্ছে 96 কিলোমিটার, তাহলে প্রশ্ন হচ্ছে 5 ঘন্টায় কত কিলোমিটার। দেখো অঙ্কটা কিন্তু আমরা ছকে লিখে ফেললাম। এবার আমরা অঙ্কটা করব। তাহলে অঙ্কটাকে এবার আমরা নতুন ছক আমরা করব, যেই ছকে আমরা ঐকিক নিয়ম ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে নতুন ছকটা বানাই। সময়, ঘন্টা আর দূরত্ব কিলোমিটার। প্রথমে আমি যা দিয়েছি প্রথম লাইনটা খালি লিখবো, 3 ঘন্টায় যাচ্ছে 96 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এবার আমি ঐকিক নিয়ম ব্যবহার করব। তাহলে 3 ঘন্টায় যদি যায় 96 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাবে, কম যাবে, সেজন্য ভাগ হয়ে যাবে। আর 5 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যা 5 ঘন্টায় তার থেকে বেশি যাবে, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে কোনটা ভাগ কোনটা গুণ, এই বেশি কম অনুযায়ী, কম হলে ভাগ বেশি হলে গুণ, এই তো ব্যাপার। এবার চলো কাটাকাটি করি। কাটাকাটি করতে গেলে এটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে 32, 32 গুণ 5, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে রইল 1, 160। তার মানে 160 কিলোমিটার। আচ্ছা, তাহলে এই উদাহরণটা হলো। দেখো এক একটা যে উদাহরণ করছি আমাদের কিন্তু অঙ্কটা করতে কম সময় লাগছে, কেননা আমরা ছকটা ধরে ফেলেছি। এবারে 4 নম্বর অঙ্কটা করছি। একটা গাড়ি 24 লিটার পেট্রোলে 360 কিলোমিটার যেতে পারে, তাহলে 480 কিলোমিটার যেতে তার কত পেট্রোল লাগবে, ঠিক আছে। তো এই হিসাবটা করতে গেলে আমাকে আবার এই একই ধরনের ছক করতে হবে। তো আমরা ছকটা করি, চলো। এখানে দেখো দুটো রাশি কি কি আছে, কত পেট্রোল আর কত দূরত্ব। আমাকে বার করতে হবে যে কত পেট্রোল খরচ, তাহলে এটা আমার ডান দিকে। তাহলে কতটা পেট্রোল, কতটা পেট্রোল, এটা হচ্ছে লিটার। আর অন্য যে রাশিটা সেটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে কিলোমিটার। তাহলে আমাকে কি দেওয়া আছে না, 360 কিলোমিটার, এটা 24 লিটার পেট্রোলে যাবে। তাহলে আমাকে বার করতে হবে 480 কিলোমিটার এটা কত পেট্রোলে যাবে। দেখো এই ছক বানাতে গিয়ে অনেকে না মানে ঠিক মতো করে বানাতে পারে না, সেখানে অঙ্কটা ভুল হয়, তার বা অঙ্কটা করতে পারে না। তো দেখো এখানে 24 লিটার পেট্রোল আর 360 কিলোমিটার, তো সাধারণ বুদ্ধিতে আমরা তাহলে আগে পেট্রোলটা লিখতাম কত লিটার আর তারপরে লিখতাম 360 কিলোমিটার। আমি কিন্তু সেটা লিখিনি। তার কারণ কি বলতো, আমাকে কতটা পেট্রোল বার করতে হবে সেটা আমি ডান দিকে লিখবো। এই জন্য আমার দেওয়া জিনিসটাকে আমি ঘুরিয়ে যে রাশিটা আমার সব দেওয়া আছে সেটা বাঁদিকে লিখলাম, আর যার একটা অন্তত বার করতে হবে সেটা ডান দিকে লিখলাম। এটা হচ্ছে এই ছকটা লেখার কায়দা। এবারে এই অঙ্কটা করি। দেখো দূরত্ব কত কিলোমিটার আর কতটা পেট্রোল, কতটা পেট্রোল। তাহলে 360
কিলোমিটার, এটার পেট্রোল হচ্ছে 24 লিটার। ঠিক আছে, এবার আমরা ঐকিক নিয়ম ব্যবহার করি। তাহলে যদি 1 কিলোমিটার যেত তাহলে পেট্রোল অনেক কম লাগতো। কত লাগতো? 24 ভাগ 360। এবার দেখো আমরা কিন্তু ভাগটা ঠিক করছি। এই 1 মানে হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, এটা তলায় চলে আসবে। তাহলে 24 ভাগ 360, আর আমার দরকার হচ্ছে 480 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার যেতে যতটা পেট্রোল লাগবে 480 যেতে তার থেকে বেশি লাগবে, তাহলে ওটা গুণ হয়ে যাবে। এবারে চলো আমরা কাটাকাটি। তো কাটাকাটি করতে গেলে যেটা সবচেয়ে সহজ উপায়, শূন্যগুলোকে কাটা সবচেয়ে সোজা, তাহলে বড়টা ছোট হয়ে যায়, তাহলে শূন্যগুলোকে কাট। এবারে দেখো সুন্দর 12 দিয়ে কিরকম কাটে। আমরা ছোট দিয়ে কাটতে পারি, কিন্তু আমরা তো জানি 12 দুগুণে 24, 3 12 36, তাহলে 12 দুগুণে 24, 3 12 36। আবার দেখো 48 একে 3 দিয়ে কাটবে, এটা একটু অন্য রঙে লিখি যাতে তোমরা এটাকে চট করে ধরতে পারো। তাহলে 48 কে আমি 3 দিয়ে কাটলাম, হলো 16। তাহলে শেষ অবধি আমার পড়ে রইল ওপরে 16 আর 2, 16 দুগুণে হলো 32। দেখো এই এত বড় বড় গুণ ভাগ মনে হচ্ছে ভগ্নাংশ, আমরা কাটাকাটি করে অত চট করে আমরা করতে পারি। তাহলে আমার 32 লিটার পেট্রোল লাগবে এতটা দূরত্ব গেলে। তো এই যে অঙ্কগুলো আমরা বুঝলাম, এবারে এই অঙ্কের আরো একটু তোমার আমরা যেমন একটা বলছিলাম যে কত মিস্ত্রি হলে কতটা কাজ করতে পারবে, কটা টেবিল বানাতে পারবে। তো সেখানে আমরা ধরছিলাম যে কাজটা একদিনে হচ্ছে। এবারে আমরা কাজের দিনটাকেও একটু পাল্টে দিলাম, তাহলে এখানে 3টে রাশি চলে। ঠিক আছে, যে তোমার কত দিন, আর কত মিস্ত্রি, আর মিস্ত্রিরা কত টাকা পাচ্ছে, কেননা শেষ অবধি মিস্ত্রি যে কাজ করছে তার জন্য তার টাকা হচ্ছে। এই 3টে মিলিয়ে একটা অঙ্ক, এটা তোমাদের বইয়ের অঙ্ক। এই অঙ্কটাকে আমরা বুঝবো শুধু এটা তোমার সরল অনুপাত না বিপরীত বা ব্যস্ত অনুপাত, সেইটাকে বুঝে আমরা এই 3টে রাশিকে নিয়ে অঙ্কগুলো করব। তো অঙ্কটা আমরা গল্পটা দেখি, অঙ্কটার গল্পটা কি আছে। নীলাজুলদের বাড়িতে একটা দেয়াল ভেঙে গেছে। দেয়াল ভাঙাটা দেখো মানে এরকম না হলেই ভালো, কিন্তু আজকাল হঠাৎ হঠাৎ করে যেরকম বড় বড় ঝড় হচ্ছে, তাতে যে কখন কি এইরকম বাড়ি ঘরের উপরে উৎপাত হয় এ বোঝা খুব মুশকিল। তো মনে হয় ওইরকমই একটা কিছু হয়েছে, হয়ে ওদের ওই দেয়ালটা ভেঙে গেছে। কিন্তু দেয়াল ভাঙা মানে হচ্ছে যে সেটাকে তো সারাতেই হবে। মানে দেয়ালটা যদি ঠিক মতো না থাকে তাহলে বাড়ির যে ঘেরা ব্যাপারটা থাকবে না, তাহলে ওটা বাড়ি কি হলো, ওটা তো বাড়ির জায়গায় টোটো হয়ে যাবে। তাহলে ওই দেয়ালটাকে ঘিরতে গেলে ওই দেয়ালটাকে আবার মেরামত করতে হবে, তো তার জন্য রাজমিস্ত্রি ওনারা কাজ করবে। তো এর জন্য নীলাজুলের বাবা রাজমিস্ত্রিদেরকে কাজ দিলেন এবং 5 জন রাজমিস্ত্রি কাজ করা শুরু করল, এবং এক একজন রাজমিস্ত্রি তারা প্রতিদিন 1000 করে টাকা নিচ্ছেন। এনারা বেশ ভালো কাজ করেন, ওই জন্য এনারা যা করেন তাতে তাদের রোজকার যে মূল্য, তাদেরকে যে পারিশ্রমিক দিতে হয় সেটা হচ্ছে 1000 টাকা। তো এরকম করে তারা 6 দিন কাজ করলো, কিন্তু তারা অর্ধেক কাজ করলো। ঠিক আছে, তো এবারে এই 6 দিনে তারা অর্ধেক কাজ করে নিল, কিন্তু 6 দিন পরে আর 2 জন রাজমিস্ত্রি এলেন না। তাহলে আমাদের গল্পটা কি হলো? আমরা এটাকে একটু গল্পের মতো করে লিখি না, এখানে বইয়ে এত এত জিনিস লেখা আছে, এটাকে গল্পের মতো করে না লিখলেই জিনিসটা গুলিয়ে যাবে। তাহলে আমার ছিল মোট একটা কাজ, এটাকে আমি এক কাজ বললাম। ওই কাজটা কি? দেয়ালটাকে বানানো, আর কিছু না।
তো এতে 5 জন এরা কাজ করবে বলেছিল দিনে 1000 টাকা। এরকম করে এরা 6 দিন কাজ করবে। কিন্তু তাতে অর্ধেক কাজ শেষ হলো, হাফ কাজ এতে শেষ হলো। ঠিক আছে, তো এটা হলো এই অর্ধেক অর্ধেক কাজ। এবার অর্ধেক কাজ করে দুজন রাজমিস্ত্রি তারা ছুটি নিয়ে চলে গেল। তাদের হয়তো অন্যান্য কিছু কাজ আছে, কোথাও গিয়ে ডাক্তার টাক্তার দেখানোর একটা ব্যাপার আছে, অন্যান্য কাজের জন্য তারা বললো যে না না আমরা আর পারবো না। তো দুজন রাজমিস্ত্রি চলে গেল। তাহলে আমার তারপরের গল্পটা কি হলো, দুজন রাজমিস্ত্রি চলে গেলেন। তাহলে দুজন চলে গেলেন। দুজন চলে যাওয়ার পরে পড়ে রইল তাহলে কজন, তাহলে 5 বিয়োগ 3 দুজন রইল। এবারে আমার শর্ত অনুযায়ী 12 দিনে কাজটা যে করে হোক শেষ করতে হবে। তাহলে বাকি রাজমিস্ত্রিদের কি উপায় আছে? বাকি রাজমিস্ত্রিদের উপায় হচ্ছে একটাই। আমি বলেছি দেখো আমি ওসব কথা শুনতে চাই না, তোমাদের কে কখন ছুটি নেবে, কে কার কি অসুবিধা হবে, ঠিক আছে যে ছুটি নেবে নেবে, বাকিরা বেশি করে কাজ করবে। তখন বাকিরা বলছে, খুব সঠিক কারণেই বলছে যে আচ্ছা ঠিক আছে, নয় বেশি কাজ আমরা করে দেবো, যতটা খাটছি তার থেকে বেশি খাটবো, কিন্তু আমাদের বেশি টাকা দিতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে দিনে যা কাজ করতাম তার জন্য আমরা 1000 করে টাকা নিতাম, কিন্তু এখন আমাদের বেশি করে কাজ করতে হবে। কেন? যে দুজন আমাদের মধ্যে চলে গেছে, তাদের কাজটাও আমাদেরকে করে দিতে হবে। আর না করলে ওটা টাইমে, যে টাইমটা আমরা বলেছিলাম মোট 12 দিনে কাজটা শেষ হবে, সেটা হবে না। তাহলে ভাই তুমি আমাদেরকে বেশি করে টাকা দাও। তো সে তো আমাকে বললো বেশি করে টাকা দাও, কিন্তু আমি কি করে হিসাব করব কত টাকা দিতে হবে? দেখো সেই ছকটা হচ্ছে এই, সেই ছকটা আমরা বানাই। তাহলে এটা হচ্ছে প্রথম গল্প, যে আমি সময়টাকে এক বেঁধে দিয়েছি, যে আমার আর আমি সময় বেশি দেব না। তুমি লোক কমে গেছো, সেজন্য একজন লোক বেশি কাজ করো দিনে, আর বেশি কাজ করে বেশি টাকা নাও। তাহলে আমার যেটা দাঁড়ালো যে কতজনের কাজ হলে এক একজন কত পায় দিনে। যদি আমার হতো 5 জনের কাজ, তাহলে এক একজন দিনে কত পায়? 1000 টাকা। কিন্তু আমার যদি ওটা 3 জনের কাজ হয়, তাহলে এক একজন বেশি করে তো টাকা পাবে। তাহলে তুমি অঙ্কটা কিভাবে করবে? 5 জনের কাজ যদি হয়, আমরা আর বেশি লেখার মানে সময় নষ্ট না করার জন্য আমরা 5 থেকে 1, 1 থেকে 3 এভাবে ঐকিক নিয়মটা এই ছকের মধ্যেই করব। তাহলে আমরা কি বার করার চেষ্টা করব? দেখো এই কাজটা যদি সত্যি 5 জনের কাজ হতো, যেটা প্রথমে ছিল, তাহলে এক একজন 1000 টাকা দেবে। কিন্তু ওই একই সময়ে যদি কাজটা শেষ করতে হতো, অথচ আমি 5 জনের জায়গায় আমি একজনকে মাইনে করে রাখতাম, তাহলে একজন কত পেত বলো দেখি? এইবার বুদ্ধিটা খাটাও, চিন্তা করো। 5 জন মিস্ত্রি মিলে যদি কাজ করত একটা সময় শেষ করার জন্য, তারা যে পরিমাণ দিনে কাজ করতো তাতে এক একজন 1000 টাকা করে। কিন্তু আমি আর বললাম আমি 5 জন না, আমি একজনকে দিয়ে ওই একই সময় কাজটা করিয়ে নিই। তাহলে ওই একজন মিস্ত্রিকে পুরো কাজটা করতে গেলে সে আগে যা করছিল দিনে তার 5 গুণ কাজ করতে হবে। কেননা 5 জনের কাজ যদি একজনকে একদিনে করতে হয়, তাহলে সে আগে যতটা কাজ করছিল তার 5 গুণ বেশি কাজ করতে হবে। তাহলে 5 গুণ বেশি কাজ করতে গেলে 5 গুণ বেশি টাকা পেতে হবে।
তাহলে একজনের কাজ হলে সে মাইনে পেত কিন্তু 1000 ভাগ 5 নয়, 1000 গুণ 5। তার কারণ হচ্ছে এটা হচ্ছে বিপরীত বা ব্যস্ত অনুপাত। অর্থাৎ একজনের কাজ যদি হয় তাহলে এক একজন দিনে মানে একজন যদি ওই পুরো কাজটা করতে হয় তাহলে সে এত যে কাজের চাপ নেবে তাকে বেশি টাকা দিতে হবে, 5 গুণ বেশি। কিন্তু আমার এখানে হচ্ছে 3 জন, তাহলে 3 জন হলে আবার এক একজন একটু কম কাজ করতে হবে। যদি একজন হলে যত কাজ এক একজনের করতে হতো, 3 জন হলে কম হবে, যেন ওটা ভাগ হয়ে যাবে। তাহলে এটা হলো এক একজন দিনে এত পায় যদি 3 জনের হয়। তো এবারে তাহলে এক একজন হলে 3 জন মিলে কত পায়, একে আবার 3 দিয়ে গুণ করলে যায়। তাহলে মোদ্দা ব্যাপার হচ্ছে যে আমার দৈনিক যে কাজ করার জন্য যে খরচ সেটা হচ্ছে 5000 টাকা। সেটা আমি যদি একজন সেই কাজটা করতে পারে তাকেই আমি একা 5000 দেবো। যদি 3 জন মিলে করে 3 জনকে ভাগ করে দেবো। 5 জন মিলে হলে 5 জনকে ভাগ করে দেবো, এইরকম আরকি। কিন্তু বাস্তবে কি হয় দেখো, আহ এই যে 5000 টাকা আমি বললাম, আচ্ছা আমি 5000 টাকা দেব, তোমরা 3 জন মিলে এই কাজ করো, করে একই সময় শেষ করে দাও। কিন্তু বাস্তবে সেটা করা খুব মুশকিল, কেননা মিস্ত্রিরাও তো মানুষ। তাকে আমি বললাম যে তোমাকে আমি অনেক বেশি টাকা দেব, কিন্তু অন্যদের কাজটাও তুমি করে দাও। তার তো কাজ করার একটা সামর্থ্য আছে, সে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়বে যে একজন মানুষ কখনোই, মানে 100 জন মানুষের কাজ করলে যদি তাকে 100 গুণ বেশি মাইনে দেওয়া হয়, তার যে ক্ষমতা সেই ক্ষমতাই কুলাবে না 100 জনের কাজ করে। কেন, তার জন্য যে পরিমাণ মেহনত করতে হবে সেটা সাংঘাতিক। তো তার জন্য যেটা হলো কি, যে মিস্ত্রিরা সেটা বুঝে গিয়ে, এটা পরের অঙ্কটা, আমরা প্রথম অঙ্কটা দেখলাম, এই পরের অঙ্কটা এখানে যেটা লেখা আছে এইটা, যে মিস্ত্রিরা বলল যে না, আমরা কিন্তু ওই দুজন যে চলে গেল তার জন্য বেশি কাজ সেটা করতে পারবো না, আমরা যা করছিলাম তাই। তো যা করছিলাম তাই করব যদি বলি, তাহলে এই মিস্ত্রিরা যদি কাজ শেষ তাদের করতে হয়, তাহলে কি হবে দেখো, যদি এই 5 জন কাজ করতো তাহলে 6 দিনে তারা অর্ধেক কাজ করেছে, আরো 6 দিন কাজ করলে তাদের পুরো কাজটা হয়ে যেত। কিন্তু এখন 3 জন কাজ করছে, এই 3 জন বলছে আমরা এই 1000 টাকার বেশি চাই না, কিন্তু এবং আমরা কিন্তু কোনো অতিরিক্ত কাজও করতে পারবো না, আমাদের যা ক্ষমতা আছে এর বাইরে আমাদের অন্যান্য অনেক ব্যাপার আছে, তার জন্য আমি যে একদম মানে প্রচন্ড খাটবো, দিন রাত জেগে কাজ করব, করে অন্যরা নেই সেটাকে আমি পূর্ণ করে দেবো, আমার পক্ষে সম্ভব। তো এটা যদি সম্ভব না হয় তখন আর কি করা যাবে, বললে না আমার পয়সাও বেশি দরকার নেই, আমি 1000 টাকা পেতাম দিনে, আমি ওটাই পাবো। কিন্তু মিস্ত্রি কমে গেল বলে 5 জনের জায়গায় 3 জন হয়ে গেল, আর তারা দিনে একই কাজ করতে লাগলো, তখন কিন্তু যে কাজটা আমার 6 দিনে বাকিটা হয়ে যেত, আমার কিন্তু দিন বেশি লেগে যাবে। তার কারণ কি, একদিনে মোট 5 জন মিস্ত্রি যদি খাটতো তাহলে দিনের যে কাজটা আমি চাইছিলাম সেটা হতো। কিন্তু 5 জনের জায়গায় 3 জন খাটবে বলে একদিনে কিন্তু আমার যে কাজটা চাওয়ার ছিল তার থেকে কম পরিমাণ কাজ হবে। তাহলে যেটা 6 দিনে শেষ হওয়ার কথা ছিল, সেই কাজটা শেষ হতে আমার বেশি দিন লেগে যাবে। তাহলে আমাদের এই যে পরের অঙ্কটা, এখানে কিন্তু টাকাটার কোনো হিসাব নয়, এখানে টাকাটা একই আছে, মিস্ত্রিদের দৈনিক কাজটাও একই আছে, শুধুমাত্র মিস্ত্রির সংখ্যাটা কমার জন্য আমার দিন বেশি লাগে। তাহলে এটাও আমরা একটা ছক লিখি, এটা পরের অঙ্ক। মানে একই জিনিসকে বিভিন্ন ভাবে আমরা চিন্তা করছি। একটা হচ্ছে যে আমি যে করে হোক আমার যত দিন লাগবে আমি সেই দিনের মধ্যেই করবো, আমি মিস্ত্রিদেরকে চাপ দিয়ে বললাম তোমরা করো, বেশি খাটো, মাইনে বেশি দিও। আর আরেকটা যে পরের অঙ্কটাতে আমার সেরকম ব্যাপার নেই, কেননা মিস্ত্রিরা বলে দিয়েছে আমরা আর এর থেকে বেশি যা কাজ করছিলাম করতে পারবো না, তাতে দিন বেশি লাগে, লাভ। তাহলে কত দিন লাগবে, এটাকে আমরা ছক করি। দেখো,
আমাকে বার করতে হবে কত দিন লাগবে, তাহলে দিনটাকে আমি ডান দিকে নিই। তাহলে মিস্ত্রি কজন আর কত দিন লাগবে। তো যদি আমার মিস্ত্রি থাকতো 5 জন, তাহলে আমার কতদিন লাগতো? যদি আমার মিস্ত্রি থাকতো 5 জন, তাহলে আমার লাগতো 6 দিন। যদি আমার মিস্ত্রি লাগতো 3 জন, মানে মিস্ত্রি রইল 3 জন, তাহলে আমার কতদিন লাগবে এটাকে বার করতে হবে। তাহলে আমি এটাকে কি করব? তাহলে আমাকে এখানে ঐকিক নিয়মটা খাটাতে হবে, কিন্তু দেখতে হবে যে কতদিন লাগবে, দিনটা কম না বেশি। আমরা তো বার করতে পেরেছি যে দিনটা বেশি দিন লাগবে। তাহলে দিনটা যদি বেশি দিন লাগে, তাহলে আমরা কি করব? দিনটা যদি বেশি দিন লাগে, তাহলে কতদিন লাগবে সেটাকে আমরা ঐকিক নিয়মে বার করব। তাহলে আমরা এখানে ছক করি, মিস্ত্রি কজন আর কতদিন লাগবে। তাহলে মিস্ত্রি যদি থাকতো 5 জন, তাহলে লাগতো 6 দিন। তাহলে মিস্ত্রি যদি 5 জন হয় আর যদি 6 দিন লাগে, তাহলে মিস্ত্রি 1 জন হলে কতদিন লাগবে? অনেক বেশি দিন লাগবে, কাজটা তো একটাই। তাহলে মিস্ত্রি যদি 1 জন হয় আর এক একজন মিস্ত্রি যদি বেশি চাপ না নিতে পারে, তাহলে অনেক বেশি সময় লেগে যাবে, তো এর জন্য এটা গুণ হয়ে যাবে। কিন্তু মিস্ত্রি যদি 3 জন আবার হয়, তাহলে একজন মিস্ত্রি হলে যতদিন লাগতো তার থেকে কম লাগবে। তাহলে এটা মোট লাগবে 10 দিন। তাহলে 5 জন মিস্ত্রির যদি লাগে 6 দিন, 3 জন মিস্ত্রি লাগবে 10 দিন। এই একই অঙ্কের আরো দুটো ধরন আমরা করি, করে আমরা আজকের পাঠটা শেষ করব। তারপরে তা দেখো, যদি রাজমিস্ত্রির সংখ্যা 10 জন হতো, তাহলে কতদিনে বাকি কাজ আমরা শেষ করতে পারতাম? এটা দেখো আগেরটার মতো, এটাকে আমরা ফটাফট করে দিতে পারি। তাহলে মিস্ত্রির সংখ্যা, মিস্ত্রি কজন আর কতদিন। তাহলে মিস্ত্রি যদি হয় 5 জন, তাহলে সময় লাগবে আমার 6 দিন। তো হঠাৎ করে মিস্ত্রির সংখ্যা যদি আমি 10 পেয়ে যাই, তাহলে আরো কম সময় আমি শেষ করতে পারবো, কেননা 10 জন মিস্ত্রিকে যদি আমি লাগাই। তাহলে এটা আমরা একই নিয়মে বার করব, কিন্তু আমার সময়টা কম লাগবে। তাহলে মিস্ত্রি যদি বাড়াই সময় লাগবে কম, মিস্ত্রি যদি কমাই তাহলে সময় বেশি লাগবে। এটা তাহলে বিপরীত বা ব্যস্ত অনুপাতের একটা হিসাব হলো। তাহলে আমরা এটা হিসাবটাকে ঐকিক নিয়মে বার করি। তাহলে আমরা এটা বলি যে 5 জন মিস্ত্রি যদি হয় তাহলে 6 দিন লাগবে। তাহলে একজন মিস্ত্রি হলে 5 গুণ 6, এটা তো আমরা বার করেছি। আর 10 জন মিস্ত্রি যদি লাগে, তাহলে সময়টা আরো কমে যাবে। তাহলে 10 জন মিস্ত্রি যদি কাজে লেগে যায়,
তাহলে সময়টা লাগবে এত। এবার এটাকে কাটাকাটি করলাম, দেখো এটাকে আমরা কাটাকাটি করে 3, অর্থাৎ 3 দিন। ঠিক আছে, তাহলে এই যে বেশি মিস্ত্রি কাজে লাগিয়ে দিলে কম দিন লাগবে, আর কম মিস্ত্রি কাজে লাগিয়ে দিলে কাজটা শেষ করতে বেশি দিন লাগবে, এটা তো বাস্তব। দেখো অঙ্কটার মধ্যেই সেই বাস্তবটা আমরা খুঁজে পাচ্ছি। আজকে আমরা আরেকটা অঙ্ক করব, করে আজকের পাঠটা শেষ করব। এই পাতার যে পরের অঙ্কটা আছে, ধরো আমরা 10 জন বন্ধু গ্রামের বাড়িতে বেড়াতে যাব আর 1 সপ্তাহ থাকবো। আমি সেই মতো খাবারের ব্যবস্থা করলাম। ঠিক আছে, তো আমার এখানে কি ব্যাপার, দেখো আমরা বেড়াতে যাব, কতটা খাবার নেব সেটা আমি কজন মানুষ তার উপরে নির্ভর করবে। আবার আমি ধরে নিচ্ছি সবাই একই পরিমাণ খাবে, এই ধরাটা কিন্তু আমাদের ধরে নিতে হবে যে সবাই একই পরিমাণ, একজনের থেকে আরেকজনের তফাৎ নেই। কিন্তু আরো 4 জন বন্ধু আমার সঙ্গে যোগ হয়ে গেল, তাহলে ওই খাবারে আমার কতদিন চলবে? বাস্তব বুদ্ধিতে বলে, দেখো 10 জন লোকের জন্য আমি যে খাবার কিনলাম, আমি যদি লোকের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে আমার কিন্তু অনেক কম দিনে ওই খাবারটা শেষ হয়ে যাবে, তাই না? ধরো আমার কাছে একটা কিছু খাবার আছে, আমরা কয়েকজন মিলে খাবো, আরো কয়েকজন যেই এসে গেল তাহলে কিন্তু আমার খাবারটা আর যথেষ্ট রইল না, আমি যতদিন ধরে ওটা খেতে পারতাম তার চেয়ে কম দিনে শেষ হয়ে যাবে। এটাকেই আমাকে অঙ্কের ছকে লিখতে হবে। তাহলে এখানে আমার এরকম দুটো রাশি আছে, কি কি, আমি আবার একটা এরকম টেবিল করব। আমাকে প্রশ্নটা কি বার করতে, উত্তরটা চেয়েছে বলতো, যে আমার কত দিনে এই খাবারটাতে চলবে, তাহলে কত দিনে চলবে, আর অন্যটা হচ্ছে কতজন। তাহলে আমার যদি হতো 10 জন, তাহলে এটা 1 সপ্তাহে চলবে, 7 দিন। কিন্তু আমার আরো 4 জন বেড়ে গেল, তাহলে আমার হলো 14 জন, তাহলে কত দিনে চলবে? ঠিক আছে, তো এবারে আমরা এটাকে ঐকিক নিয়মে করি। দেখো কতজন কত দিনে চলবে। যদি 10 জন হতো তাহলে চলতো 7 দিনে। যদি একজন হতো, ধরো যদি একজন লোক খেত, তাহলে এই খাবারটা কতদিন চলতো বলতো? আরো অনেক দিন চলতো, 70 দিন চলে যেত। তার কারণ হচ্ছে যে 10 জন মিলে খাচ্ছে এক এক দিন, এরকম করে 7 দিন চলে। কিন্তু একজন যদি খেত তাহলে ওই খাবারে তো যেটা একদিনের খাবার ওটা 10 দিন হতো, তাহলে এরকম করে ওটা আরো 10 গুণ দিন চলে যেত যদি একজন খেত। কিন্তু খাবে হচ্ছে 14 জন, তাহলে 14 জন যদি হয় তাহলে একজন হলে যত দিনে চলবে, 14 জন হলে আরো কম দিনে চলবে। ঠিক আছে, তাহলে খুব পরিষ্কার দাঁড়ালো। এবার আমরা কাটাকাটি করব, দেখো কিরকম। 7 আর 14 2, আর আরেকটা কাটাকাটি করব, 2 আর 10 হচ্ছে 5, তার মানে এটা 5 দিনে চলবে। তার মানে আমরা 10 জন বন্ধু মিলে গেলে 1 সপ্তাহ যে খাবার চলতো, আমার যদি সেটা 14 জন বন্ধু হয় তাহলে সেটা 7 দিনের জায়গায় 5 দিনে খাবারটা ফুরিয়ে যাবে। তো এখানে আমার লোক বাড়ালে খাবারটা কম দিনে ধরে আমার চলবে, আর লোকের সংখ্যা কমালে খাবারটা বেশি দিন চলবে। এই হিসাবটাই আমার করতে পারলে কোথায় গুণ কোথায় ভাগ করে আমরা উত্তরটা বার করতে পারি। তাহলে আজকে আমরা কি শিখলাম, দেখো যে কোনো একটা রাশি, দুটো রাশির একটার সাথে আরেকটা যদি একটা নির্ভরতা থাকে, তাহলে ঐকিক নিয়ম বলে একটা নিয়ম আছে, যেখানে এতগুলো হলে এত, এক হলে কত, আবার তার থেকে বাড়ালে কত। তো এতগুলো হলে এত, এক হলে কত, সেটা বাড়বে না কমবে সেটা নির্ভর করে যে একটা বাড়লে অন্যটা বাড়ে না কমে। যদি বাড়ে তাকে বলে সরল অনুপাত, যদি কমে তাকে বলে বিপরীত বা ব্যস্ত অনুপাত। তাহলে বাড়লে আমরা গুণ করব, কমলে আমরা ভাগ করব। তাহলে এই গুণ আর ভাগ মিশিয়ে আর কোনটাকে বার করতে হবে সেটাকে ডান দিকে রেখে ছকে ফেলে আমরা খুব সুন্দর এই ঐকিক নিয়ম দিয়ে
এই হিসাবগুলোকে চট করে ফেলতে পারো। আজকে আমরা এখানেই শেষ করি। পরের দিনকে আবার ঐকিক নিয়মের বেশ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে এখানেই থাক।